স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি কাঞ্জুম কৌরি। এবার জানাবো খবরের বিস্তারিত। কারোর সাথে আলোচনা ছাড়াই একমুখী ও গতানুগতিক বাজেট দিয়েছে অন্তর্বর্তী সরকার, এমন দাবি করেছে বিএনপি। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বাজেট নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি করেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ না থাকায় রাজনৈতিক অনিশ্চয়তার কারণে বিনিয়োগকারীরা ভরসা পাচ্ছেন। বিশাল সুদের হারের সাথে অতিরিক্ত কর ও শুল্ক শিল্পে বড় চাপ সৃষ্টি করবে। আগামীকাল থেকে শুরু হচ্ছে ঈদুল আজহার 10 দিনের ছুটি। ঈদের আগে আজই শেষ কর্মদিবস। আগামীকাল থেকে বন্ধ থাকবে সব সরকারি বেসরকারি অফিস আদালত। আগে ভাগে লম্বা ছুটির ঘোষণা থাকায় হাতে সময় নিয়ে ধীরস্থিরভাবে রাজধানী ছেড়ে যেতে পারছেন সাধারণ মানুষ। তবে ছুটি শুরুর আগের দিন হওয়ায় সকাল থেকে পথে পথে রাজধানী ছেড়ে যাওয়াদের ভিড় দেখা গেছে। এদিকে আজ থেকে শুরু হয়েছে ঈদের বিশেষ ট্রেন যাত্রা। নিয়মিত আন্তনগর ট্রেনের পাশাপাশি আগামী 9 দিন চলবে এসব ট্রেন। লম্বা ছুটিতে এবার বেশ স্বস্তিতে বাড়ি ফিরছে কর্মজীবী মানুষ। কমলাপুর রেলওয়ে স্টেশনে সকাল থেকে 21টি ট্রেন ছেড়ে গেছে। শুধুমাত্র ঈদের দিন বিশেষ ট্রেন কিছুটা বিলম্বিত হয়েছে। 3 স্তরে টিকিট চেক করা হচ্ছে স্টেশনে। যাত্রী যেন ট্রেনের ছাদে ভ্রমণ করতে না পারে তার জন্য বিশেষ টিম গঠন করা হয়েছে জানান ম্যানেজার। টিকিট কালোবাজারি প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। দিন আগে টিকিট পাওয়া যায় না, খুব কষ্ট করে কাটা হয়েছে। তবে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, পাইছি ভালো। আল্লাহ রহমত বাবা ভালোই, মানে ট্রেনের মধ্যে কোনো সমস্যা নাই, আমি ভালোভাবে যাইতে চাচ্ছি। ঈদ আসলে বাড়িতে যাওয়া হয়, সেই সুবাদে অনেকটাই আনন্দ লাগে ঈদ আসলে। 3 স্তরে চেকিং কার্যক্রম চলছে। স্টেশনে অবৈধ যাত্রী বা বিনা টিকিটের যাত্রী প্রবেশের সুযোগ নেই। এছাড়া যাত্রী সাধারণ যাতে ট্রেনের ছাদে ভ্রমণ করতে না পারে এই জন্য বিশেষ টিম গঠন করা হয়েছে। প্রত্যেক বিভাগ ট্রেনের শিডিউল রক্ষার জন্য পূর্ব প্রস্তুতি নিয়েছেন এবং যাতে শিডিউল বিপর্যয় না হয় এ ব্যাপারে তারা তৎপর আছেন। ঈদযাত্রায় ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের ঘরমুখো মানুষ ও যানবাহনের চাপ বেড়েছে। ভোররাতে যমুনা সেতু সংযোগ সড়কে একাধিক সড়ক দুর্ঘটনা ও গাড়ি বিকল হওয়ায় ধীরগতি দেখা যায় গাড়িতে। পরে দুর্ঘটনা কবলিত যানবাহন সরানোর পর যান চলাচল স্বাভাবিক হয়। ভোররাত থেকে বাস স্ট্যান্ডগুলোতে বাসের জন্য অপেক্ষা করতে দেখা গেছে ঘরমুখো মানুষকে। গণপরিবহন না পেয়ে ঝুঁকি নিয়ে খোলা ট্রাকে গন্তব্যে ছুটছেন অনেকে গরুবাহী খোলা ট্রাকে চড়েও বাড়ি ফিরছেন। এই সুযোগে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছে পরিবহন সংশ্লিষ্টরা। এদিকে গাজীপুরের ঢাকা ময়মনসিংহ মহাসড়কেও বেড়েছে যানবাহন ও যাত্রীর চাপ। শুরু হয়েছে পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা। তাবুর শহর খ্যাত মিনায় সমবেত হয়েছেন হজ যাত্রীরা। নিয়ম অনুযায়ী মঙ্গলবার সন্ধ্যার পর মক্কার মসজিদুল হারাম বা নিজ আবাসন থেকে হজের নিয়ত করে প্রায় 9 কিলোমিটার দূরে মিনার উদ্দেশ্যে রওনা হন হজ যাত্রীরা। আজ সারাদিন সেখানে মগ্ন থাকবেন ইবাদত বন্দেগিতে। বৃহস্পতিবার ফজরের নামাজ পড়ে তারা রওনা হবেন আরাফাতের ময়দানের উদ্দেশ্যে। সেখানেই হবে হজের খুতবা। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত হবে পুরো ময়দান। শুক্রবার সৌদি আরবে উদযাপিত হবে ঈদুল আজহা। এদিন শয়তানের উদ্দেশ্যে পাথর নিক্ষেপ, কোরবানি ও মাথা ন্যাড়া করবেন হজ যাত্রীরা। এবার হজ করতে সৌদি আরবে গেছেন 15 লাখের বেশি মুসলমান। এর মধ্যে বাংলাদেশ থেকে গেছেন 87,000-এর বেশি। إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا বঙ্গবন্ধু সহ জাতীয় 4 নেতার মুক্তিযোদ্ধার স্বীকৃতি বহাল থাকবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা। এই মুহূর্তে সচিবালয়ে কথা বলছেন তিনি। সরাসরি চলে যাচ্ছি সেখানে। না, কারণ এখানে মুক্তিযুদ্ধ সরকার আছে, প্রবাসী সরকার সুস্পষ্টভাবে লেখা আছে। সরকারটা কাকে দিয়ে গঠিত বলেন? সরকারটা কাদের দিয়ে গঠিত? আপনি যাদের কথা বললেন তাদেরকে দিয়ে সরকারটা গঠিত। এই সরকারে যারা যুক্ত আছিলেন তারা সবাই মুক্তিযোদ্ধা। শেষ। সহযোগী মুক্তিযোদ্ধা
মর্যাদা সম্মান সবকিছুই আর কি। তাহলে স্যার আলাদা করার বিষয়টা মানে কেন আসলো না হলে কি হতো যদি আলাদা না হতো? আলাদা হওয়ার বিষয়টার পিছনে কারণটা হচ্ছে, একটা হচ্ছে মুক্তিযোদ্ধাদের দাবি, যারা রণাঙ্গনে সরাসরি যুদ্ধ করেছে। পলিটিক্যাল মুক্তিযোদ্ধা যেগুলো আছে সেগুলোর কথা আমি বলছি না, যারা একদম লড়াই করেছে, এই লড়াইয়েও যুক্ত ছিল গ্রাম বাংলার কৃষক, শ্রমিক এবং সাধারণ মানুষ। তাদের দাবি হচ্ছে যে যারা যুদ্ধ করছে তাদেরকে এই মুক্তিযোদ্ধা বলতে হবে। যারা সরাসরি সশস্ত্রভাবে লড়াই করেছে তাদেরকে মুক্তিযোদ্ধা বলতে হবে। এখানে অনেক অনেক মুক্তিযোদ্ধা নয় এমন ব্যক্তি মুক্তিযোদ্ধা হয়ে আসছে, তারা নানান রকমের ব্যাখ্যা দিচ্ছে, তারা এই করেছিলেন সেই করেছিলেন, কিন্তু যুদ্ধক্ষেত্রেই ছিলেন না। তো এটা নিয়ে তাদের মধ্যে কন্ট্রোভার্সি দেখা দিই। তো প্রক্রিয়া তো স্যার আলাদা। আপনি নিজেও খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, আপনার জন্য যখন বিদেশে থেকে এখন যাকে আপনি সহযোগী বলছেন বা সহ মুক্তিযোদ্ধা বলছেন, শব্দটা যাই হোক, তিনি যখন ফান্ড কালেক্ট করে দিয়েছেন সেটাও তো এক ধরনের স্যার অংশগ্রহণ ছিল। পুরা জাতি মুক্তিযোদ্ধা, এইটাতে আমার আর কোনো ব্যাখ্যা নাই। আমরা যদি জাতিগতভাবে মুক্তিযুদ্ধ না করতাম এই যুদ্ধে আমরা সফল হইতাম না, আমরা জিততাম না, বিজয়ী হইতাম না। ধন্যবাদ। যেহেতু অনেক বড় একটা ইস্যু, আমি একটা অর্ডিন্যান্সটা বের করেছি, মুক্তিযোদ্ধার যে সংজ্ঞা, সেই সংজ্ঞায় কিন্তু বঙ্গবন্ধু পড়েন না, কারণ তিনি সশস্ত্র যুদ্ধ করেননি। আমি আপনাকে বলছি যে এখানে সরকারটাকে উল্লেখ করা হয়েছে, আমি আবার কিভাবে ব্যাখ্যা করবো আপনাকে? সরকারকে আপনার মুক্তিযোদ্ধা বলেননি? বলেছি, সুস্পষ্টভাবে বলেছি। আসেন আপনি আমার কাছে, হ্যাঁ অনেক ক্যামেরায় দেখছে, আপনি আমার কাছে আসেন, আমি আপনাকে দেখাচ্ছি। এই যে আসেন, এই যে এখানে এইটা আসেন না, আপনি দেখাচ্ছেন, আমি আপনার কাগজটা আমি পড়ে দিব। হ্যাঁ পড়ে দেব, আচ্ছা। প্রবাসী ওইটুকুই পড়ছি নাকি সম্পূর্ণটা পড়বো? ওই অংশটুকু বলছি। প্রবাসী বাংলাদেশ সরকার উইদিন ব্র্যাকেট মুজিবনগর সরকার ও উক্ত সরকার দ্বারা সরকার কর্তৃক স্বীকৃত, শুধু মুক্তিযুদ্ধ সরকার নয়, এই সরকার দ্বারাই স্বীকৃত অন্যান্য বাহিনী, নৌ কমান্ডো, কিলিও ফোর্স, আনসার সদস্য এবং বাংলাদেশের নিম্নবর্ণিত নাগরিকরাও বীর মুক্তিযোদ্ধা হিসেবে অন্তর্ভুক্ত হবেন। মানে ওই সরকার ইটসেলফ নিজেই এবং তার দ্বারাই স্বীকৃত অন্য সব বাহিনী তারাও মুক্তিযোদ্ধা হবে। জি, থ্যাংক ইউ। বৃষ্টি কম হলেও উজানের ঢলে সিলেটের সুরমা ও কুশিয়ারা নদীর 4টি পয়েন্টের পানি বিপদসীমার উপরে বইছে। জেলার জকিগঞ্জ, কানাইঘাট ও বিয়ানীবাজারের নিম্নাঞ্চলের অন্তত 25টি গ্রাম প্লাবিত হয়। এর মধ্যে জকিগঞ্জের একটি বাঁধ ভেঙে পানি প্রবেশ করে নিম্নাঞ্চলের 15টি গ্রাম প্লাবিত হয়। এসব এলাকায় পানি ঢুকেছে বাড়িঘর, রাস্তাঘাট ও ফসলি জমিতে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, আমলশীত, শ্যাওলা ও ফেঞ্চুগঞ্জ পয়েন্টে, কুশিয়ারা নদী ও কানাইঘাট পয়েন্টে সুরমা নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে বইছে। পানিবন্দী এলাকায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন গবাদি পশু ও ক্ষেত খামারের মালিকরা। কোথাও কোথাও আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিয়েছেন লোকজন। এদিকে বন্যা কবলিত এলাকায় আশ্রয় কেন্দ্র প্রস্তুত রেখেছে প্রশাসন, দেয়া হচ্ছে খাবার ও ওষুধ সহায়তা। এদিকে বৃষ্টি কমে যাওয়ায় সুনামগঞ্জে সুরমা নদীর পানি অপরিবর্তিত রয়েছে। জমে উঠেছে রাজশাহীর কোরবানির পশুর হাট। হাটের আরও খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সৌরভ হাবিব। হাবিব, হাটে গরুর দাম কেমন এবং এই দাম শুনে আসলে ক্রেতারা সন্তুষ্ট কিনা জানাবেন। হাটে প্রচুর গরু উঠতে শুরু করেছে এবং বেলা যখন তো বাড়বে গরুও কিন্তু ততই বাড়বে এবং আমরা দেখতে পাচ্ছি স্রোতের মতো গরু আসছে। এটি রাজশাহীর সিটি হাট। এই হাটে কিন্তু প্রচুর পরিমাণ গরু আমদানি হয় এবং দেশের সবচেয়ে বড় গরুর হাট এইটিকে বলা হয় এবং এই হাট থেকেই কিন্তু ঢাকা, চট্টগ্রাম, সিলেট সব বিভিন্ন এলাকার পাইকার ব্যবসায়ীরা কিন্তু গরু নিয়ে তাদের এলাকায় বিক্রি করে এবং কুরবানির জন্য ব্যবহার করে। এবং এই যে দেখতে পাচ্ছেন গরু আসছে, এখানকার ক্রেতারা বলছেন যে দাম এবার বেশি চাওয়া হচ্ছে আর বিক্রেতারা বলছেন দামটা কম। তারা যে গৌখাদ্যের দাম যে হারে বেড়েছে সেই হারে তারা দাম পাচ্ছেন। আমরা কয়েকজন ক্রেতা বিক্রেতার সাথে একটু কথা বলবো। একটু বলবেন যে এবার গরু কেমন দাম মনে হচ্ছে? গরুর দাম একটু মানে এখন বর্তমানে একটু বেশি চাইছে, হয়তো বেলা বাড়লে কম কম মানে হতে পারে। গরু এখন আসছে রাস্তায়, গরু এখন রাস্তায় আসছে। গরুর আমদানি কেমন? প্রচুর আমদানি, তবে দাম এখন ছাড়ছে না এই জন্য যে এখনো ওদের কাছে প্রাইম স্টেজ, হাটের সময়ের প্রাইম স্টেজ এটা। হ্যাঁ, আমরা একটু যারা গরু বিক্রি করছে তাদের সাথে একটু কথা বলবো। এবার গরুর দাম কেমন যাচ্ছে? 1.5 লাখ। দাম কেমন, বেশি না কম? কম।
কেমন দাম এবার? এবার দাম তো মনে হচ্ছে ভালোই লাগছে, হাটে বাজারে ঢুকে মনে হচ্ছে ভালো লাগছে আমাকে দেখে। মানুষজন আসছে, দেখতে পাচ্ছি, কিনা বেচা হয়নি কিন্তু ভালো লাগছে আমাকে দেখে। এবার দাম কেমন? দাম চাচ্ছে 1,20,000। কেমন দাম যাচ্ছে? দাম কম না বেশি? দাম মোটামুটি আমাদের কাছে কমই লাগছে। কমই লাগছে। হ্যাঁ, দামটা করি এখানকার যারা গরুর যারা আনছেন তারা বলছেন যে গরুর দাম বেশ কম, এটা তারা বলছেন, বিক্রেতারা বলছেন দাম বেশি। করি ধন্যবাদ হাবিব আপনাকে। কুমিল্লা সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বীর আশায় সিলিন্ডারবাহী ট্রাক উল্টে বিস্ফোরণ থেকে আগুন ধরে যায়। এ সময় বিকট শব্দে আশপাশের 3 থেকে 4টি দোকান ও ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। ভোর 4টায় এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানিয়েছে, নির্মাণাধীন 4 লেন সড়কের খানাখন্দে সিলিন্ডার বোঝাই একটি ট্রাক উল্টে আগুন ধরে যায়। এরপর প্রচণ্ড শব্দে একের পর এক সিলিন্ডারগুলোতে বিস্ফোরণ হতে থাকে। এ সময় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ব্রাহ্মণবাড়িয়া ও সরাইল থেকে ফায়ার সার্ভিসের 2 ইউনিট 1.5-2 ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় মহাসড়কের 2 পাশে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। ভুয়া হোটেল বুকিং ও জাল কাগজপত্র নিয়ে ভ্রমণ ভিসায় মালয়েশিয়া প্রবেশের সময় বাংলাদেশি নাগরিক সহ 279 জনকে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয়েছে। মালয়েশিয়া প্রতিনিধি মোহাম্মদ আলী জানান, এ তথ্য জানিয়েছে মালয়েশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বার্নামা। তবে তাদের মধ্যে বেশিরভাগ বাংলাদেশি হলেও তাদের নির্দিষ্ট সংখ্যা জানায়নি অভিবাসন বিভাগ। পাশাপাশি পাকিস্তান, ভারত ও অন্যান্য দেশের নাগরিকও রয়েছেন। কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর টার্মিনাল 1-এ ভুয়া হোটেল বুকিং, ব্যবহার এবং ইমিগ্রেশন চেক এড়ানোর চেষ্টা করার সময় সন্দেহভাজন হিসেবে তাদেরকে আটক করা হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কংগ্রেসে যে বিশাল কর ছাঁটাই এবং ব্যয় সংক্রান্ত বিলকে জঘন্য ও ঘৃণ্য কাজ বলে মন্তব্য করলেন টেসলার সিইও ইলন মাস্ক। এক্স হ্যান্ডেলে এ মন্তব্য করেন তিনি। ইলন মাস্ক লিখেছেন, তিনি দুঃখিত, কিন্তু আর এটি সহ্য করতে পারছেন না। এই বিশাল জঘন্য কংগ্রেসের ব্যয় বিলটি জঘন্য কাজ। মাস্ক আরও বলেন, যারা এই পক্ষে ভোট দিয়েছেন তাদের লজ্জা হওয়া উচিত। তার এমন মন্তব্যে শোরগোল পড়ে গেছে মার্কিন রাজনীতিতে। সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।